হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি এই গরমে সবাই ভালো আছো। আর সত্যি আমাকে সব বোনরা হোয়াটসঅ্যাপে মেসেজ করে করে জিজ্ঞেস করছে, দিদি ভাই তুমি ভালো আছো তো? তোমাকে তো ভালো থাকতে হবে, সামনে মায়ের এত বড় একটা পুজো। দিদি ভাই তুমি ভালো আছো তো? প্রত্যেককে জিজ্ঞেস করছে। এই না হলে আমার পরিবার। তো চলো বেশি কথা বলবো না, আজকে পান্ডুয়া স্টেশনের এক হকার ভাইয়ের জীবনে সত্য একটি ঘটনা বলবো। সবাইকে বলবো একটা করে লাইক করে দাও। যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই করে পাশে থেকো। তাহলে চলে ঘটনায় এগোই। পান্ডুয়াতে ভাইটি প্রথমে জীবনের একটু অধ্যায় আমি তোমাদের সাথে শেয়ার করব। কারণ ভাই বলেছে যে দিদি ভাই, আমি অনেক জায়গায় ঘটনা শুনি, আমার ভালো লাগে ঘটনা শুনতে, কিন্তু আমার মনে হলো যে আমার সত্য ঘটনা পাঠানোর মতো আর সেটা শেয়ার করার মতো মানুষ তুমিই একজন। তোমাকে অনেক বিশ্বাস করি দিদিভাই, অনেক বিশ্বাস। আমি বলতে পারবো না যে কতটা তোমাকে ভালোবাসি আর কতটা বিশ্বাস করি। সম্মানের সাথে আমার ঘটনাটা পাঠালাম। আশা করছি তুমি সবার মধ্যে আমার সত্য ঘটনা, সত্য অভিজ্ঞতা সেটা শেয়ার করবে। আমাদের ভাইয়ের নাম হচ্ছে আকাশ, কাল্পনিক নাম। ভাই বলে, দিদি ভাই আজও আমি হকারি করি। আমার জীবনের একটি সত্য ঘটনা। আমার বাবা মারা যায় 2017 সালে। বাবার প্রথমে ট্রেনে একটা অ্যাক্সিডেন্ট হয়। বাবার যখন অ্যাক্সিডেন্ট হয় তখন ওইটা 97, মানে 1997 সালে। তারপর বাবা কোনো রকমে একটু পায়ে প্রবলেম হয়ে যায়। বাবা নিজেই কিন্তু হকারি করতেন। তারপর আস্তে আস্তে আমাকে পড়াশোনা শেখান। আমি গরিব ঘর, তো আমাদের দরিদ্রতার মধ্যে কোনো রকম সংসার চলে, খুব কষ্টের মধ্যে। তো আমার বাবা ট্রেনে ঘুরে ঘুরে লজেন্স, চিপস এইসব বিক্রি করতেন। তা এইসব হকারি করতে আর কত টাকা ইনকাম হয়? সব থেকে বড় কথা হচ্ছে, আগে একটা সময় ছিল যখন ট্রেনে একটা দুটো হকার দেখা যেত, এখন প্রচুর প্রচুর হকার হয়ে গেছে। সেখানে দাঁড়িয়ে সেরকম বেচা কেনা হয় না, একটা কম্পিটিটিভ মার্কেট সবকিছুর মধ্যে চলে এসছে। সেটা হকারি বলো, সেটা গাড়ি যানবাহনের বিজনেস বলো, যে কোনো জিনিস একটা এমন হয়ে গেছে, সেখানে দাঁড়িয়ে একটা প্রপার ঘরে ইনকাম করে একটা টাকা আনা খুব চাপ। আমাদের ভাই বলে, দিদি ভাই আমার বাবা 2017 হঠাৎ করে মারা যান। আগের দিন রাতে বললেন আমার বুকে ব্যথা করছে, খুব শরীর খারাপ লাগছে। মা বাবাকে জল দিয়ে 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 স্নান করাচ্ছিল, কারণ গরম পড়েছিল অত্যাধিক, আর বাবার শরীরের মধ্যে কিছু একটা কষ্ট হচ্ছিল, বলছে আমার গরম লাগছে, বুক ব্যথা করছে। তা মা যখন বাবাকে নিয়ে বাথরুমে জল ঢালছে, তারপরেই বাবা বাথরুম থেকে আর জীবিত হয়ে বাড়ি আসেননি, বাবা মারা যান। বাবা যখন মারা গেলেন আমি কাজের অনেক চেষ্টা করি, অনেক চেষ্টা, তখন আমার বয়স 17 বছর হবে, খুব জোর 18। অনেক চেষ্টা করি, কিন্তু আমি কোনো চাকরি তো পাইনি, ভালো কোনো কাজ দোকানে, কাপড়ের দোকানে, কচুরি খাবার দোকানে অনেক চেষ্টা করি, যদি আমাকে নেয়, আমাকে কিছু টাকা একটা দিক, মানে একটা আমি বলতে চাই অ্যামাউন্ট, যেটা একটা মাসে পার্টিকুলার টাইমে আমি পাবো, সেটা 3,000 হোক, 4,000 হোক, 5,000 হোক, যাই হোক আমি সেটা পাবো। কিন্তু না, কোনো রকম কাজ আমি পাইনি। আমার মা ওই বয়সে, আমার মা লোকের বাড়িতে দুজনের রান্নার কাজে লাগলো। সে টাকা দিত কম, মাকে দিয়ে প্রচুর রান্না করাতো। সে 40টার উপর প্রত্যেকদিন রুটি করা, তারপরে ভাত রান্না করা, 3টে 4টে তরকারি, ডাল, সকালে টিফিন। মা তাও মুখ বুজে করে যেত। মা এসে আমাকে বলতো যে এই যা টাকা দেয় তার থেকে বেশি আমাকে তারা পরিশ্রম করিয়ে নেয়, এত রান্না করিয়ে। আরেকটি বাড়ি ছিল, সেই বাড়িতে মোটামুটি ঠিকঠাক একটা মাকে টাকা দিত। তখন মাকে বললাম, মা তোমাকে যেই বাড়িতে ঠিক মতো টাকা দেয় তুমি সেই বাড়ির কাকিমাকে বলো যে উনি যদি পারেন আরো দুটো তোমাকে যোগাযোগ করে দিতে। কারণ আরেকটি বাড়িতে মাকে প্রচুর খাটাতো, কিন্তু সেই অর্থে টাকা পয়সা দিত না। তখন আমার মা যেই বাড়িতে ঠিক মতো টাকা পেত, মা তখন সেই বাড়িতে গিয়ে সেই বাড়ির বৌদিকে বলে যে দিদি আমার তো এরকম করে হচ্ছে না, একটি বাড়ি আমি ছেড়ে দেবো, আপনারই বাড়িতে আমি কাজ করব, আপনি আমাকে একটুখানি আরো দুটো বাড়ি ধরে দেন, না হলে পরে আমার একটু টাকা বাড়িয়ে দেন। তখন সেই বাড়ির যে দিদি ছিলেন উনি তখন মাকে বলেন যে আমি বুঝতে পারছি তোমার কষ্টটা,
তোমাকে আর কোথাও যেতে হবে না, তুমি আমার বাড়িতে থাকা খাবার কাজ করো, রাত্রে বাড়ি চলে যাও, আমি তোমাকে দুটো জায়গায় কাজ করলে যেই টাকাটা পাবে তুমি সারাদিন থাকো, আমি তোমায় দেবো। আমার মা তাতে খুব খুশি, আমাকে মা এসে জানাই। এবার আমি তখন পড়াশোনা করছি, বাবার মারা যাওয়ার পর একটা মানে স্বপ্ন থাকে যে জীবনে কিছু করব, একটা জায়গায় দাঁড়াবো, যদি নিজের কিছু কখনো করতে পারি। তো যাই হোক, সেখানে গিয়ে তখন আমার মা আমাকে এটা জানায়। আমি যখন কাজের জন্য সবাইকে বলে কোনো কাজ আমি করতে পারিনি, তখন আমি ভাবলাম আমাকে বাবারই এক বন্ধু, সেই জেঠু আমাকে একদিন বলল যে, আকাশ, একটা কাজ কর ভাই, মাটা তো এত কষ্ট করে লোকের বাড়ি বাড়ি কাজ করে, তুই আহ হকারি করতে পারিস না? আমি তখন বললাম যে ঠিক আছে। আহ যখন আমার বাবা এই কাজ করতেন, কাজ তো কখনো ছোট বড় হয় না, আমি পড়াশোনাটা ওই সময় ছেড়ে দিই, দিয়ে আমি হকারি করতে ওই ওই জেঠুর সাথে আমি যাই, কেন উনি আমার বাবার থেকে সিনিয়র ছিলেন, আর যথেষ্ট বাবার সাথে একটা ভালো, খুব ভালো মানে পরিচয় ছিল। তো জেঠু আমাকে বললো, দেখ বাবা, আমার ছোট ছেলেটাও হকারি করে, বড় ছেলেটা আগে করতো, বিয়ে করেছে, বিয়ে করে সংসার বেঁধেছে, যে মেয়েকে বিয়ে করেছে তার বাবা একটা জায়গা দিয়েছে, সেখানে ও চায়ের দোকান, কচুরির দোকান দিয়েছে। আমার ছোট ছেলেও হকারি করে, খেটে খাচ্ছিস, তুইও কর, মাটার একটু কষ্ট ঘুচবে, গরিবের সংসারে যা হয়। তো আমাদের ভাই আকাশ, সে কিন্তু হকার হয়ে গেল। এবার ঘটনাটা ঘটে, ভাই বলছে, দিদি ভাই, এবার আমি আমার সাথে যে ভৌতিক ঘটনাটা ঘটেছে, এবার আমি সেই কথায় আসি। এটা হচ্ছে আমার জীবনের কিছু অধ্যায় তোমাদের সামনে তুলে ধরলাম। আকাশ ভাই জানাই যেরকম ভাবে বলছে, দিদি ভাই, শীতের একদিন রাতে আমি ট্রেন থেকে আমি পান্ডুয়া স্টেশনে নামি, তখন প্রায় 11টা 5। আমি হকারি করতে 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 চলে গেছি, আবার আমি ঘুরে এসেছি, কেন বাড়ি যেতে হবে। তো যখন 11টা 5, তখন আমি স্টেশনে নেমে রেল লাইনের ওপর থেকে আমি প্ল্যাটফর্ম দিয়ে নেমে রেল লাইনের উপর দিয়ে আমি ধার দিয়ে হাঁটছি। ওই লাইনে ট্রেনটা কিন্তু আবার আসে, চলে যায়, আমি হেঁটে যাচ্ছি। হঠাৎ একটা ঠান্ডা হাওয়া, মানে শীতের সময় একটা ঠান্ডা হাওয়া রাতের বেলা খুব দিচ্ছে। তো আমি যেহেতু হকারি করতে বেরিয়েছি দুপুরবেলা, এবার আমি ভেবেছিলাম যে তাড়াতাড়ি বাড়ি চলে যাব। এবার যেহেতু সেদিনকে জিনিসও ছিল আমার কাছে, লজেন্স, চিপস ছিল, আর আমার বাবাও এগুলো বিক্রি করতেন। আর আমি ভাবলাম, যখন বিক্রিও আছে, সেদিন বেশ ভালো সেলও হচ্ছিল, মানে মোটামুটি একটা কামরায় যদি বগিতে উঠছি, তো সেখানে 10 জন 5 জন নিচ্ছেই, মানে এরকম না যে কোনো ট্রেনের বগিতে উঠেছি কেউ নেয়নি শুধু নেমে গেছি, এরকম না, সবাই কিন্তু নিচ্ছে। তো ওই সময় আমি দেখলাম যে না, তাহলে আরেকটুখানি সময় আমি থেকে যাই। আহ যদি আমার জিনিসগুলো সব বিক্রি হয়ে যায়, তাহলে কালকে আমি আর আসবো না। মানে ছেলে মানুষ, বুঝতেই পারছো কত আর বয়স, ও ভাবছে যদি আহ না আসতে হয়, তাহলে বাড়িতে কালকে ঘুমাবো, বন্ধুদের সাথে একটুখানি আড্ডা দেবো, যার জন্য কোনো অভাবও হবে না, কেন আমি তো এদিকে বিক্রিটা করে দিচ্ছি দুদিনে। এক একদিন তো মানে 100 টাকা হয় না, এরকমও বাজার যায়। তো সেখানে গিয়ে আকাশ ভাই, ও একটু রাত করে, ওই প্রায় তখন 11টা 5-10 হবে, যখন ট্রেনটা চলে যায়, ও তখন হেঁটে যাচ্ছে। বলছে একটা ঠান্ডা হাওয়া, একটা দমকা ঠান্ডা হাওয়া, মানে শব্দ হচ্ছে রীতিমতো হাওয়ার একটা শো শো শব্দ, সেরকম একটা হাওয়ার শব্দ। ভাই বলছে, আমি যাচ্ছে, আমার সাথে হাওয়ার শব্দটা যাচ্ছে, প্রথমে না আমি কিছু অনুভব করিনি, আমি আমার মতো হাঁটছি। আমি কি মানে যেরকম প্রত্যেকদিন আমি হকারি করে ট্রেন থেকে নেমে বাড়ি যাই, আমি সেরকম ভাবেই নিজের মতো হেঁটে যাচ্ছি, আমি কিন্তু কোনো ওই জিনিসটা কিছু মাথায় দিইনি। কিন্তু ওই যে হাওয়াটা, একটা শো শো করে হাওয়ার শব্দ, সেইটা কিন্তু আমার সাথে 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 যাচ্ছে। হঠাৎ ঝিরঝির করে বৃষ্টি নামলো। বৃষ্টি নামবে, আমি তো রীতিমতো এত ঠান্ডা, আমার দাঁতে দাঁত লেগে যাচ্ছে ঠান্ডায়, মানে কাঁপুনি দিচ্ছে। আর আমি দুপুরে বেরিয়েছি, প্রথমেই বললাম, সেরকম আমি জামা কাপড় কিছু নিইনি। আমি ভাবছি তাড়াতাড়ি চলে আসবো, বিক্রি তো হয় না। আর তার মধ্যে ট্রেনের মধ্যে থাকি, তো ট্রেনে প্রচুর ভিড় হয়। হ্যাঁ, তো অত লোকজনের মধ্যে চাপাচাপি হয়, তো অত মানে গরমটা লাগে না। যাই হোক, তা ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, শীতের এক রাত, আমি বাড়ি যাচ্ছি। অবাক করা কাণ্ড আমার সাথে একটা ঘটলো। আমি
হেঁটে হেঁটে যে রেল লাইনের ওপর থেকে যাচ্ছি, একটা সময় গিয়ে আমি তো রেল লাইন ছেড়ে রাস্তায় বেরোবো, তারপর তো বাড়ি যাব। আমি কতক্ষণ ধরে যে রেল লাইনটাকে আমি হাঁটছি, আমি বলে বোঝাতে পারবো না। রেল লাইন আর শেষ হয় না, যে আমি বাড়ির রাস্তায় উঠবো, রেল লাইন চলেই যাচ্ছে। হঠাৎ করে আমি ওই হাওয়াটা, আমি বলি, কি হলো, হাওয়াটা কি আমার সাথে যাচ্ছে? রীতিমতো প্রথমে আমি ভাবছিলাম ঠান্ডার সময় অনেক সময় হাওয়া দেয়, ট্রেন চলে গেলেও একটা হাওয়া চলে। তো আমি না প্রথমে তো গুরুত্ব দিইনি। পরে যখন ওই হাওয়াটা, বৃষ্টি হচ্ছে তারপরেও যখন হাওয়াটা অনুভব করছি, তখন আমি ভাবলাম, না, যেটা আমি সাধারণ বাতাস ভাবছি, সেটা সাধারণ বাতাস হতে পারে না। এটা অন্য কিছু, এটা অন্য কিছু, এটা কোনোভাবেই কোনো বাতাস হতে পারে না। তখন ভাই বলছে যে আমি এর আগে অনেকবার, অনেকবার আমি কিন্তু হকারি করে বাড়ি গেছি 9টা, 9:30, 10টা, হ্যাঁ, 11টা, 12টা কোনোদিন হয়নি, কোনোদিন 8টা এরকম সময়। তখন তো বেশ লোক থাকে, জমজমাট থাকে। কিন্তু আমার এই জীবনে প্রথম ভয়ের অনুভূতি, এর আগে কিন্তু আমি ভয় পাইনি। আমাদের আকাশ ভাই বলছে, দিদি ভাই, আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আমি না কাচের চুড়ির শব্দ পাচ্ছি। রেল লাইনে কাচের চুরির শব্দ, নিশ্চয়ই কোনো মহিলা আমার পেছনে আসছে। এটা তো স্বাভাবিক, নাহলে পরে কাচের চুরির শব্দ কোথা থেকে আসবে? আমাদের আকাশ ভাই পেছনে তাকায়, বলছে, আমি যেতে যেতে কৌতূহল বশত একবার না 2-3 বার ঘন ঘন যখনই চুরির আওয়াজ পাচ্ছে আমি পেছনে তাকাই। কিন্তু সব থেকে বড় কথা, পেছনে কোনো রকম মহিলা নেই, কোনো মেয়ে মানুষ নেই, কোনো কেউ নেই, শুধু একা আমি হাঁটছি। তাহলে চুরির আওয়াজ কোথা দিয়ে আসছে? আমি নিজেকে নিজে মনকে সান্ত্বনা দেওয়ার জন্য ভাবলাম, না না, আজকে তো ভালো হকারি হয়েছে, অনেকে আমার কাছ থেকে জিনিস টিনিস নিয়েছে, হয়তো হতে পারে। অনেক সময় দেখবে খুচরো পয়সা যদি পকেটে অনেকটা জমে যায়, তাহলে হয়তো অন্ধকার রাতে যাচ্ছে রেল লাইন ধরে, হয়তো পাথরের উপর পা পড়ছে, হয়তো ঘষা খাচ্ছে পকেটে, ছন ছন করে শব্দ হচ্ছে, সেইটা ভাবছে হতে পারে এটা মানে চুরির আওয়াজ। তা ভাই সেটাও নিজেকে বোঝাচ্ছে যে না না, বলে আবার তার পকেটটা একবার হাত দিয়ে ভালো করে গুলিয়ে নিল, যে অনেক ভারী। ডান দিকের পকেটে অনেকগুলো খুচরো পয়সা, বাঁ দিকের পকেটে বেশ টাকা, অনেকগুলোই বিক্রি হয়েছে, মনে একটা আনন্দ, কিন্তু চাপা একটা ভয়। আমাদের আকাশ ভাই বলছে, দিদি ভাই, আপনি বিশ্বাস করবেন না, আমি তুলনার বাইরে, মানে ধারণা করতে পারবেন না, যখন আমি রেল লাইন থেকে হেঁটে হেঁটে যাই, অন্যদিন আমার খুব জোর হলে 3 থেকে 4 মিনিট লাগে। সেদিনকে জানি না, মনে হয় ঘন্টাখানিক আমি রেল লাইন দিয়ে হাঁটি। আমি সিরিয়াস বলছি, আমি জানি না যে আমার রেল লাইন ধরে সেই পথ চলা শেষ কেন হচ্ছিল না। যখন আমি দেখলাম এই তো বাড়ির গলিতে ঢুকবো, রাস্তায় উঠবো, আমি রাস্তায় পা দিলাম, আমার না শরীরটা অটোমেটিক্যালি হালকা হয়ে গেল, হালকা, একদম হালকা হয়ে গেল। আমি বাড়ি যাই। বাড়িতে যখন গেলাম, আমার মা ঘুমিয়ে পড়েছে। আমি বললাম, মা শুয়ে পড়েছে, আমি আসিনি, মায়ের কি শরীর খারাপ হলো? মাও তো লোকের বাড়িতে রান্নার কাজ টাজ করে, অনেক খাটনি হয়, মাও তো পরিশ্রম করেছে। বলে আমি গেটে গিয়ে আস্তে আস্তে মাকে ডাকি, মা, ও মা, ও মা, দরজা খোলো মা, আমি এসেছি মা। ও মা, ঘুমিয়ে পড়েছো? ও মা, খাবো তো, খেতে দেবে না? ও মা, দরজা খোলো। বলতে বলতে দেখলে মা ভিতর দিয়ে বললো, দাঁড়া আসছি। মা এসে দরজাটা খুললো। মা আমাকে বললো, কি রে বাবু, আকাশ, কত রাত করে বাড়ি এলি, কোথায় গিয়েছিলি? আমি বললাম, মা কোথাও যাইনি তো। কটা বাজে? এই তো ট্রেন থেকে 11টা 5-এ নামলাম। কটা লাগবে? 10 মিনিট লেগেছে আসতে। মা বলছে, 10 মিনিট? ঘড়ি কি তাহলে চলছে না, বন্ধ হয়ে রয়েছে? আমি তখন বললাম, কেন? বলছে, ঘড়ির দিকে তাকিয়ে একটু দেখ তো। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি 1টা 10। ভাই বলছে, দিদি ভাই, কি করে হলো 1টা 10? 11টা 5-এ আমি নেবে 1টা 10-এ বাড়ি আসছি, তাহলে এতটা সময় ধরে কি আমি ওই প্ল্যাটফর্মে থেকে নেবে রেল লাইনেই হাঁটছিলাম? এটা কি করে সম্ভব হয়? প্রথম প্রথম এটা হচ্ছে প্রশ্ন, কি করে সম্ভব হয়? দ্বিতীয়ত বলছে, আমি যখন বাড়িতে আসি, এসে আমি মাকে না পকেট থেকে টাকা, খুচরো পয়সা সব বের করে দিয়ে
আমার পকেট খালি করে দায়িত্ব শেষ মাকে দিয়ে দিলাম। আমার ব্যাগ, আমার জিনিস যা যা বিক্রি হয় সেইটা, যেটা হয় না সেটা সব সাইড করে রেখে আমি জামা কাপড় খুলে স্নান করতে গেলাম। আমি কিন্তু স্নান করি, যত রাত হোক স্নান করতে গেলাম, মা গরম জল করে দিল। আমি স্নান করে আসলাম, মা আমাকে বললো, বাবু আকাশ, আজকে তো অনেক টাকা তুই হকারি করেছিস বাবা। আমি বললাম, হ্যাঁ মা, আজকে না প্রতি কটা বগিতে বাচ্চারা বড়রা সব লজেন্স চিপস খেয়েছে মা, পাঁপড় টাপড় গুলো আরো বেশি করে তুলবো। শীতের সময় একটু হয়, গরমের সময় কেউ খেতে চায় না। তখন আমার মা বলল, আজকে অনেকগুলো টাকা হয়েছে, তুই একটা কাজ কর, 100 টাকা রাখ তোর কাছে। আমি বললাম, না মা, 100 টাকা না, তুমি আমাকে 60 টাকা দাও, কালকে চুল দাড়ি কোপ কাটবো, অত লাগবে না, আমি তো কালকে আবার যদি বেরোই আমার কাছে টাকা চলে আসবে। যাই হোক, এইসব কথা হলো। রাত্রেবেলা 1টা 10, তখন খেতে খেতে 1:30। রাতের বেলা খেলাম, মা আমাকে খাবারটা দিয়ে বললো, দেখ ভাত মনে হয় আছে না নষ্ট হয়েছে জানি না, গরমকালে এত রাত করবি না, তাহলে আর না খেয়ে শুতে হবে। আর শীতের সময় শীতের সময় রান্না অত তাড়াতাড়ি খারাপ হয় না। তা মা গিয়ে শুয়ে পড়ে। মা বললো, তুই খা, আমি শুই। ভাই বলছে, দিদি ভাই, আমি ভাত মুখে দিচ্ছি, প্রতিটা মুহূর্তে আমি ভাবছি যে আমার সাথে কি হলো। এটা যে কোনো মানুষ, আজকে যদি আমার বাড়ি থেকে আমার রাস্তার মোড় মাথায় যেতে হয়তো খুব জোর, 1 থেকে 1.5 মিনিট লাগে, সেখানে যদি আমি 10 মিনিটে হেঁটে যাই, আমি তো ভাববো এটা কি করে সম্ভব হলো, তাহলে এতটা সময় তো এই রাস্তা দিয়ে আমি হাঁটছিলাম, রাস্তাটা বড় হয়ে গেছিল না আমার পা ফেলতে ছোট হয়ে গেছিল, একটা ধারণা হবে এটা কি করে হয়। তো ভাই সেটাই ভাবছে। তারপর ভাই ভাবতে ভাবতে এবার কিছু তো করার নেই, চোখে ঘুম এসছে, সারাদিন বুঝতে পারছে দাঁড়িয়ে দাঁড়িয়ে হকারি, চিৎকারও করতে হয়। ভাই খেয়ে দিয়ে থালা বাসন থেকে শুয়ে পড়েছে। বলছে, দিদি ভাই, আমার শুতে শুতে চোখ লেগে যায়, আমি শুয়ে পড়ি, হঠাৎ করে আমি জানি না তখনও কটা বাজে, একটা ছন ছন করে কাঁচের চুড়ির শব্দ হয়। আমি ভাবলাম, কি হলো, পয়সাগুলো কি কেউ নাড়াঘাটা করছে, মা কি কোথাও সরিয়ে রাখছে, ভোর হয়ে গেল, মা কি বাজার যাচ্ছে, মানে আমি ভাবছি হয়তো ভোর হয়ে গেছে, মা খুচরো পয়সাগুলো নিয়ে বাজার যাচ্ছে। আমি চোখটা খুললাম, খুলতে দেখলাম ঘর অন্ধকার, টিকটিক টিকটিক করছে, পুরো অন্ধকার। জানলাটা উঠে হাত দিয়ে খুলে দেখলাম আমার একদম গেটের সাথেই জানলা, জানালা দিয়ে দেখলাম না, রাস্তায় তো লাইট গুলো জ্বলছে, সকাল হলে বন্ধ করে দেয়, ভোর তো হয়নি, ভোরের আলো কেন, আকাশ তো অন্ধকার। তখন ভাবলাম কটা বাজে দেখি তো, ঘড়িতে টাইম দেখলাম তখন বাজে 3টে 45। আমি বললাম, এখনো তো ভোর হতে অনেক দেরি আছে, এত রাতে তো মা পয়সা নাড়াছাড়া করছে। উঠে উঠে ঢকঢক করে জল খেলাম। জল খেয়ে ভাবলাম, দেখি তো মা পয়সা নিয়ে কি করছে, কারণ আমি আওয়াজ তো পেয়েছি। আমি উঠে যখন মায়ের ঘরে গিয়ে উঠিয়ে দিলাম, দেখলাম আমার মা আমার দিকে পাশ ফিরে একদম চুপচাপ ঘুমাচ্ছে। আমি দেখে অবাক, তাহলে পয়সার আওয়াজ কোথা দিয়ে পেলাম। তখন আমি ভাবলাম যে এই আওয়াজটাই যখন আমি রেল লাইন ধরে আসছিলাম তখন তো আওয়াজটা পাচ্ছিলাম, এটা কি ব্যাপার। ভাই বলছে, দিদি ভাই, আমার সাথে এরকমই অদ্ভুত কিছু জিনিস সেদিন থেকে শুরু হলো। এর পরের দিনের কথা বলি। যাই হোক, পরের দিনকে দুপুরবেলা আবারও বেরোই। সকালবেলা আমি হকারি করতে বেরোই না, আমি পড়াশোনা করতাম, ছেড়ে দিয়েছি, বন্ধুদের সাথে আড্ডা দিই, কখনো নিজে নিজে বসে বসে মোবাইল ঘাঁটি, এইসব করি। তো আমাদের ভাই বলছে, দিদি ভাই, আহ আপনি বিশ্বাস করবেন না, আমি পরের দিনকে যখন যাই তখন আমার সাথে সেই যে জেঠু, যিনি আমাকে মানে হকারের এই লাইনটা দেখিয়েছেন, তো ওই জেঠুর সাথে দেখা। জেঠু ছোট ছেলেকে খোঁজ করছিল, জেঠু কোন ট্রেনে উঠেছে, এবার ফোনে পাচ্ছে না। তো এই কথা বলতে বলতে জেঠু আমাকে বললো, কিরে আকাশ, তুই আহ, এখন ঠিকঠাক আসছিস তো প্রত্যেকদিন, এসব কাজ কর, কাজ না করলে কি করে চলবে। যেহেতু সবসময় দেখা হলেই ভালো বলে এরকম কথা বলেন। আমি যেটুকু বললাম, না যেটু, আহ ঠিকঠাক আছে যেটু, কালকে ভালো কিন্তু আমার বেচা কেনা হয়েছে যেটু। বললো, আমারও ছেলে রয়েছে। আসলে শীতের দিকটা হয়, গরমের সময় কেউ খেতে চায় না, যেটু একই কথা বললো, তেলের জিনিস থাকে তো কেউ নিতে চায় না। এবার জেঠুকে আমি হট করে যখন জেঠু চলে যাচ্ছে আমি জেঠুকে ডাকলাম, ও জেঠু, জেঠু, ও জেঠু, একটু শোনো না।
জেঠু আমাকে বললো, হ্যাঁ বাবা বল আকাশ কি হয়েছে, বল। বাড়িতে আবার তোর জেঠিমা বসে রয়েছে, একটু আলু পেঁয়াজ একটু মাছ নিয়ে যেতে বলেছে। দেখ, সময় মতো না যেতে পারলে তো জানিস তোর জেঠিমা সারাদিন গাজর গাজর করতেই থাকে। আমি তখন বললাম, তাহলে থাক অন্যদিন বলবো। জেঠু তখন বললো, আরে বল না কি হয়েছে, কি কোনো সমস্যা? আমি তখন জেঠুকে বললাম, জেঠু কালকে আমার সাথে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। জেঠু বললো, কি হয়েছে? আমি জেঠুকে সবটা বললাম। জেঠু আমায় বলল, পিঠে এরম করে চাপড়ে চাপড়ে, বাবা আকাশ, তোর বাবাও হকার জীবনে অনেক কিছুর সম্মুখীন হয়েছে, হয়তো বাড়ি গিয়ে কোনোদিন বলেনি, হতে পারে তোর মাও জানে, তুই ছোট জিনিস জানতিস না। আমি যখন হকার লাইনে ছিলাম, আমারও ওরকম চোখের সামনে কাটা পড়া মহিলা, সেই মহিলা আমার সাথে বাড়ি ফিরছে। যেই মহিলা কাটা পড়েছে ট্রেনে, সেই মহিলা রাতের বেলা আমার সাথে বাড়ি ফিরছে। বুঝতে পারছিস? সে তো মারা গেছে, আমি তাকে সচক্ষে দেখেছি। সেই বিকেল 5টায় কাটা পড়লো ট্রেনে। লোকে লোকাকাণ্ড। তারপর আস্তে আস্তে সময়ের সাথে সাথে সব ফাঁকা। রেল পুলিশ তুলে নিয়ে চলে গেল বডি। বডি শনাক্তকরণ হচ্ছে, কোথাকারের মহিলা, কি নাম, কোনো পরিচয় পত্র নাই। বুঝলি? সেই মহিলা রাতের বেলা আমি যখন শেষ ট্রেনে একদম হাঁকারি করে নেবে বাড়ি ফিরছি, আমার সাথে সেই মহিলা যাচ্ছে। আমি তাকাচ্ছি, আমার দিকে মহিলা তাকিয়ে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। জীবনে এরকম অনেক কিছু ঘটবে। তুই বলিস তোর মাকে, তোর মা জানে কোনো জায়গায় গিয়ে একটা তাবিজ করে দিতে তোকে, তাহলে তুই রাত বিকোতে আসা যাওয়া করবি তো, তোর ভয় লাগবে না। আমাদের আকাশ ভাই বলছে, দিদি ভাই, যে কোনো কাজ মানুষ যতটাই ভাবুক খুব সহজ, সেই কাজটা নেওয়া, দায়িত্ব করে করা, সেই কাজটা অতটা সহজ না। যে কোনো ভাবেই টাকা ইনকাম করতে গেলে অনেক বুদ্ধি, ধৈর্য, পরিশ্রমের দরকার হয়। এই তিনটে না থাকলে কোনোদিন তুমি টাকা ইনকাম করতে পারবে না। দিদি ভাই, আমি সেদিন শুনলাম, আর আমি বলে রাখি, আমি ভূতকে খুব ভয় পাই। আমি ভূতের গল্প কোনোদিন শুনতাম না, আমার এত ভয় লাগতো, আমি রাতে ঘুমাতে পারতাম না। একটুখানি কথা আমার কানে চলে আসলো, তাহলে আমি হকারি করবো কি করে? আর কাজ নেই বাজ নেই, লাইনও আমি ছাড়তে পারবো না, এখান থেকে আমার ভালো ইনকাম হয়। যেহেতু আমাকে যা বললো আমি সবটা শুনে গিয়ে কোনো রকম দুটো ট্রেনে হকারি করে বাড়ি চলে যাই, কারণ আমি আর রাত করতে চাইনি। কারণ গতকাল আমার সাথে যা ঘটেছে, আমি মাকে গিয়ে বললাম, মা জানো জেঠুর সাথে দেখা হয়েছিল, জেঠু আমাকে এই কথা বলেছে, বাবার সাথে অনেক কিছু হয়েছিল, তুমি আমাকে কোথাও নিয়ে গিয়ে একটা মাদুলি তাবিজ দিয়ে দিও, আমার খুব ভয় লাগে। তখন মা আমাকে বললো যে, আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ কর, কালকে তোকে হকারি করতে যেতে হবে না, তুই আমার সাথে চল, আমি কালকে তোকে নিয়ে যাব, নিয়ে গিয়ে তাবিজ করিয়ে দেবো। আচ্ছা দর্শক বন্ধুরা, আমার ঘরে কিন্তু তোমাদের প্রিন্স ভাই ধুনো দিচ্ছে, বুঝতেই পারছো ধোয়া ধোয়া হয়ে গেছে। পজিটিভ ঊর্জা আমি ফোনের মধ্যে তোমাদের পাঠিয়ে দিলাম, তোমাদের বাড়িতে সবার সংসারে মঙ্গল হোক। যাক, পরের দিনকে আমাদের আকাশ ভাই আর কিন্তু যায়নি হকারি করতে। তো এমনিও সন্ধ্যেবেলা যায়, দুপুর দিকে সন্ধ্যেবেলা হকারি করে, যায়নি। তো বাড়িতেই ছিল। মা এক জায়গায় নিয়ে যায়, নিয়ে গিয়ে একটা তাবিজ করে দেয়, ভাই আকাশ গলায় পড়ে। বলছে, দিদি ভাই, সেদিন রাতে থেকে শুরু হলো আমার উপরে উৎপাত অত্যাচার। এতদিন পয়সার আওয়াজ ভেবে ভেবে যাকে আমি সবসময় মুখ ফিরিয়ে নিয়েছি, অ্যাকচুয়ালিও সেটা কোনো পয়সার আওয়াজ ছিল না। এবার ঘটনাটা শোনো। আকাশ ভাই বলছে, রাতের বেলা যখন মা আমাকে ঝালাতে নিয়ে যায়, সন্ধ্যেবেলা সকালবেলা মাদুলি তাবিজ করে দেয়, সন্ধ্যাবেলা বলেছিল ওকে নিয়ে আসবে, একবার ঝাড়িয়ে দেবো। যখন ঝাড়াতে নিয়ে যায়, তখন ফেরার পথে আমার মা একটা ছোট্ট ইলিশ মাছ কেনে। তা আমার মায়ের কদিন ধরে ইলিশ মাছ খেতে খুব ইচ্ছে হয়েছে। মা আমাকে বলছিল, বাবু তুই তো অনেক রাতে আসিস, একসঙ্গে একটু ইলিশ মাছের গরম গরম মাছ ভাজা তেল দিয়ে গরম ভাত খাবো, যেদিন তুই থাকবি সেদিন নিয়ে আসবো, কারণ আমি আসবো অনেক রাতে। মা অত খাটনি করে আর রান্না করবে না, ওই গরম গরম ভাত আর ওই ইলিশ মাছের তেল দিয়ে ভাত খাওয়া হবে। তো সেই দিনকে ভালো সুবর্ণ সুযোগ, মা একটা ইলিশ মাছ কেনে, মোটামুটি ওই 350-400 গ্রামের, আমাদের দুজনের জন্য ওই না, নিয়ে আসে। মা ইলিশ মাছগুলোকে বাড়িতে এনে কাটে, ভাজা করে, গরম ভাত করে খাই।
খেয়ে মা মায়ের মতো শুয়ে পড়ে, আমি আমার মতো শুয়ে রয়েছি। আর ফোনে ওই ফানি ভিডিও হয়, ওইগুলো দেখছি আর একা একা হাসছি। মা আমাকে উঠে এসে বলল, আকাশ আজকে যাসনি, কাল তো যেতে হবে, শুয়ে পড়। হ্যাঁ, এরকম হি হি করে হাসছিস, তোর হাসির চোটে আমার ঘুম হচ্ছে না, আমাকে তো লোকের বাড়ি সকালে যেতে হবে। তখন আমি মাকে বললাম, ঠিক আছে মা, তুমি যাও, আমি আর আওয়াজ করবো না। আমিও ফোনটা রেখে শুয়ে পড়ি। হঠাৎ চোখে হালকা হালকা ঘুমের একটা ঝিমুনি এসছে। হঠাৎ করে বুঝতে পারলাম ঠিক আমার মাথার বালিশের কাছে কেউ যেন এসে বসলো। একটা জিনিস খুব স্বাভাবিকভাবে লক্ষ্য করবে, যদি তুমি একা শুয়ে রয়েছো, বসে রয়েছো, তোমার বিছানায় যদি কেউ উঠে বসে, তোমার পাশে যদি কেউ শোয়, তুমি কিন্তু ভালো মতো বুঝতে পারবে যে শরীরের মধ্যে একটা কম্পন দেবে, বিছানাটা নড়ে উঠবে। আকাশ ভাইয়ের সাথেও রাতের বেলা সেম জিনিসটা হলো। আকাশ ভাই বলছে, দিদি ভাই আমার না শরীরটা কাটা দিল, কারণ আমি জানি না মা এসছে না আমার মনের ভুল। মা আসলে তো ওরম ভাবে বসবে না, সাড়া দেবে, কিছু তো বলবে। কিন্তু ওই মুহূর্তে আমার গাটা কাটা দিল যখন ঠিক সেই পয়সাই বলো বা কাচের চুড়ি ছন ছন করে নড়ে ওঠার শব্দটা পেলাম। আমি উঠে বসেই ঘুরে তাকালাম বালিশের দিকে, দেখলাম একটা, মানে কি বলবো, কালো বরখা পরা, যত সম্ভব কোনো মুসলিম মেয়ে, মুখ পুরো তার চাপা। মুসলিম মেয়েরা বেশিরভাগ দেখবে কাচের চুড়ি পরে, ওরা কাচের চুড়ি পরবেই। তো একটা ওরকম বরখা পরা কোনো মানে মেয়ের, একটা মেয়েই তো বরখা পরে, ছেলেরা তো আর বরখা পরে ঘোরে না। বলছে বসে রয়েছে। দিদি ভাই আমি কোন রকমের বিছানা দিয়ে লাফ, দুই লাফে ঘর থেকে বাইরে বেরোই। পাশের ঘরে মা, আমি কে বলছি, ও মা, ও মা দরজা খোলো, মা ও মা দরজা খোলো। মা বলছে দরজা খোলো, দরজা তো খোলাই, মানে আমার মাথা খারাপ হয়ে গেছে। আমি সাথে সাথে ঢুকে মাকে বলছি, ও মা, মা আমার ঘরে চলো মা, দেখো আমার বিছানার মধ্যে একটা মেয়ে বসে। মা বলছে ফাসলামি করছিস, ঘরে তালা দেওয়া, মেয়ে কোথা দিয়ে আসবে এই রাতের বেলা। মা সাথে সাথে আসে, কিচ্ছু নেই। তখন মা বলছে, কি মেয়ে কোথা দিয়ে আসবে, তুই কি নেশা টেশা করছিস, কিছু খাচ্ছিস নাকি, কি আবল তাবল বকছিস। তখন আমি মাকে বললাম, মা তুমি বিশ্বাস করছো না, মা আমার সাথে এরকম বলছে। মা আমাকে বললো, তোর কাছে না মাদুলি দিয়েছি, হ্যাঁ মাদুলি পরে রয়েছিস, তোর কাছে কি আসবে। আমি বললাম, মা এতদিন না আমি এরকম জানো তো একটা কাচের চুরির শব্দ পেতাম, আমি ভাবতাম হয়তো সেইটা পয়সার আওয়াজ, জানো মা, খুচরো পয়সা তো পকেটে থাকতো, হকারি করতাম। কিন্তু মা না মা, এটা না কোনো মুসলিম মেয়ে মা আমার পাশে বসেছিল মা। আমি বলছি সেদিনকে ও না রেল লাইন থেকে যখন আমি আসছিলাম, তখন না ওই পান্ডুয়া স্টেশনের পাশ থেকে ও আমার সাথে এসছে মা। আমাকে জেঠু এরকম বলেছে, আমি জেঠুর কাছ দিয়ে এরকম অনেক ঘটনা শুনেছি। তখন আমার মা বললো, ঠিক আছে তুই একটা কাজ কর, তুই আমার বিছানায় শো, আমি তোর ঘরে গিয়ে শুচ্ছি, ঠিক আছে, কালকে সকালবেলা দেখি আমি কোথাও তোকে নিয়ে যাব, হয়তো তোর হাওয়া বাতাস লেগেছে, তুই ভুল ভাল বকছিস। আমার মা কোনো মতে বিশ্বাস করলোই না, কোনো মতে না। সকালবেলা আমি তো ঘুমাচ্ছি, আমার গায়ে প্রচুর জ্বর, তখন আমি জানি না। আমার মা উঠে উন্মাদের মতো চিৎকার করছে, এ কি হলো, হায় রে ভগবান, এ কি হলো। আমাকে এসে বলছে, আকাশ উঠ, আকাশ উঠ। আমি উঠলাম, আমি কি হয়েছে মা, ডাকছো কেন। মা বলছে, তোর গায়ে তো জ্বর। আমি বললাম, হ্যাঁ মা, হঠাৎ বুঝতে পারছি না, আমার গায়ে জ্বরে খুব মানে ভালো লাগছে না, শরীর একদম মানে নিস্তেজ হয়ে গেছে। তখন আমার মা আমাকে বলছে যে সত্যি তোর সাথে কোনো কিছু একটা মানে যেটা ঘটার না এরকম কিছু ঘটছে। আমি মাকে বললাম, কেন মা তুমি এই কথা বলছো। মা বললো, দেখ তোর বালিশের নিচ থেকে আমি কাছের চুড়ির ভাঙা পেয়েছি, বালিশের নিচে কাচের চুড়ির ভাঙা টুকরো ছিল, বুঝতে পারছো। যাই হোক, মা তখন আমাকে নিয়ে একজন মুসলিম পীর বাবার কাছে যায়। উনি তখন বলল যে তোর ছেলের সাথে কোনো মেয়ে রেল লাইনে কাটা পড়েছে, তার আত্মাটা ঘুরছিল, ও আসছিল কোনো কারণে, ওর সাথে রাতের বেলা ওর ভালো লেগেছে। দেখো আত্মাদেরও কিন্তু ভালো লাগে, জানো তো, সবাই, সব আত্মা সবাইকে দেখবে ধরে না, সব জিন সবাইকে কিন্তু অ্যাটাক করে না, কারো শরীরে থাকে না, আমরা অনেক এরকম ঘটনা পেয়েছি, আমরা জানি। তো ওই আকাশ ভাইকে সেই মুসলিম মেয়েটার ভালো লেগে যায়, ওর সাথে সাথে আসে।
ওকে কিন্তু কোনো রকম কিছু ক্ষতি করতো না, আর দেখাও যেত না, শুধু ওই যে চুরির আওয়াজটা অনুভব করাতো যে আমি তোমার সাথে আছি। ভাই তো বুঝতো না, ভাবতো খুচরো পয়সা, তো অল্প বয়স। যাই হোক, সেখানে যাওয়ার পর ঝাড়ি টাড়ি দেয়, বাড়িতেও আসে উনি, এসে ঘরটা বন্ধন টন্ধন করিয়ে নেয়। নেবার পর আকাশ ভাই বলে, দিদি ভাই তোমাকে আমি কি বলবো, আমি যে কি বাছার বেঁচেছি, তারপর থেকে আমি এত বছর এখনো আমি হকারি করি, কিন্তু অনেক কিছু, অ্যাক্সিডেন্ট, ট্রেন থেকে ঝাঁপ দেওয়া, পড়ে যাওয়া, কত কিছু দেখি, চুরি ছিনতাই। দিদি ভাই রাতের বেলা বাড়ি ফিরি, এখনো বুঝতে পারি কোনো একটা অশরীরী আত্মা যে আমাকে মানে ফলো করছে, সবকিছু। কিন্তু দিদিভাই সে আমার বাড়ি পর্যন্ত আসলো, আমার বাড়িতে ঢুকতে পারে না, বাড়ি বন্ধন করা। আর একটা হচ্ছে আমার শরীর বন্ধন করা। আমার আগে সাহস ছিল না, এখন অত্যাধিক সাহস হয়েছে, আমি দেখতে পারি, আমি অনুভব করতে পারি, কিন্তু আমাকে কিছু করতে পারে না। মনে সাহস থাকলে তারা কিছু করতে পারে না। তো কেমন লাগলো বলো ঘটনাটা, অবশ্যই কমেন্টে জানাবে। চলো, কালকে কারা কারা কমেন্ট করেছো নামগুলো বলি। তো আমাদের কমেন্ট করেছো সাবিনা খাতুন, পার্থ দাস, তাপসী দিদিভাই, বং হিন্দু হেসেল, কৃষ্ণা মুখার্জি দিদিভাই। তারপর কমেন্ট করেছো পরি পরিস্মিতা শাসমল, দাঁড়াও 1 মিনিট, পরিস্মিতা শর্মা। আচ্ছা, খুব ভালো লাগলো। তারপর কমেন্ট করেছো অ্যাঞ্জেলিনা সোরেন, তারপর মৌমিতা দাস, পার্থ দাস, নীলিমা সিং, সুকন্যা, খুব চুল উঠছে দিদি, কিছু উপায় জানলে বলো প্লিজ। আচ্ছা সুকন্যা, তোমাকে আমি বলে দেবো, চুল উঠছে তাহলে যতক্ষণ তোমাদের কমেন্টে নামগুলো পড়ছি ততক্ষণ সাথে থাকো, শুধু সুকন্যা বলে না, অনেকের এই প্রবলেম হতে পারে, অবশ্যই বলে দিচ্ছি, তোমরা সাথে থাকো। তারপর পূজা দাস কমেন্ট করেছো পাপ্পু দে, তারপরে গীতা দাস দিদিভাই, কিউট দিশা ব্লগ, প্রিন্স শ্রাবণ, পিন্টু ঘোষ দাদা ভাই, তারপরে রমিতা ঘোষ, স্বপ্না বাজাল দিদিভাই, সৌমিক সরকার বলেছো আমি বড় মায়ের কাছে আমার পরিবারের নামে পুজো দিয়ে দেবেন। আচ্ছা, ভালো থাকবেন আপনারা। আচ্ছা, অবশ্যই আপনিও খুব ভালো থাকবেন, আপনার পরিবারও যেন সবসময়ের জন্য মানে ভালো থাকেন, আর খারাপ কিছু হওয়ার আগেই যেন সেই জায়গা থেকে মা যেন উদ্ধার করে দেয় আপনাদের। আর সন্তুর দুনিয়া কমেন্ট করেছো, আর আপনি তো আমাকে মায়ের পুজোর জন্য মূল্যও পাঠিয়েছেন। আচ্ছা, তারপরে পার্থ দাস, তারপরে কমেন্ট করেছে শ্রাবণী হাজরা, তারপর কিষাণু মান্না, তারপরে শুভঙ্কর ঘোড়ই, তারপর কমেন্ট করেছো রুমিতা ঘোষ, আবারও একবার জবা দেবী কমেন্ট করেছো, জবা বলেছো দিদিভাই ঘটনাটা সত্যি খুব ভালো, এরকমই আছে। আমি ডানকুনি থেকে জবা চক্রবর্তী বলছি, আমার মা মারা যাবার পর আমাকে এরকম গলা টিপতে, আমার মা আমাকে খুবই ভালোবাসতো। আচ্ছা, রিমলি বিশ্বাস, তারপরে পার্থ দাস আবারও একবার বলেছেন জয় বড় মায়ের জয়, জয় বড় মায়ের জয়, জয় মা। তারপরে কমেন্ট করেছো টুকু সাবারওয়াল, তারপরে নিবেদিতা কর, তারপরে হচ্ছে রেশমি ব্যানার্জি, আবারও পার্থ দাস কমেন্ট করেছো, খুব ভালো লাগে, কমেন্ট করবে, বারবার করে তোমরা কমেন্ট করবে। কৃষ্ণা মুখার্জি দিদিভাই আবারও কমেন্ট করেছেন, স্বর্ণালী, তারপরে বর্ষা সরকার বোন, আমাদের কালকে বোনের কমেন্ট করেছি, খুব খুশি হয়েছে, বোন বলেছে আমার কমেন্ট পড়ার জন্য অনেক থ্যাংক ইউ তোমাকে দিদিভাই। আজকের ঘটনাটা খুব ভালো, আহ জেঠু মশাই হয়তো অনেক ভালো বেশে জামাতে সোনার বোতাম লাগিয়েছিল, একদমই তাই, তাই ওটার প্রতি মায়া ফিরে এসেছিল একদম। আর অ্যাকচুয়ালি কি বলতো, সোনা এমন জিনিস না, সোনার উপর মৃত্যুর পরেও মানুষের কিন্তু একটা মায়া থেকে যায়, সোনাটা হচ্ছে মানুষের খুব খুব প্রিয় জিনিস। সুজাতা দাস, তারপরে আহ সাবিনা খাতুন, ঠিক বলেছো, যারা এইরকম পরিস্থিতিতে পড়ে তারা ছাড়া এইরকম কেউ বুঝবে না, একদম ঠিক, পরিস্থিতি মানুষকে অনেক কিছু বুঝিয়ে দেয়। তারপর সোমা কুণ্ডু বোন বলেছো ওয়াও কি সুন্দর লাগছে তোমাকে, আচ্ছা বোন। তারপরে আমাদের জলি হাজরা দিদিভাই কমেন্ট করেছো, তারপর বিকাশ কমেন্ট করেছো, আবারও পার্থ দাস কমেন্ট করেছো, গঙ্গা বৈরাগী কমেন্ট করেছো,
আর সোমা দাস পরিবার থেকে সন্ধ্যা মণ্ডল দিদিভাই, মৌসুমী অধিকারী দিদিভাই, পার্থ দাস আবারও কমেন্ট করেছো। সব সেরা মানে একদম সবার সেরা কমেন্ট করেছো পার্থ। তারপর রূপা দে, তারপর ববিতা কমেন্ট করেছো। ববিতা একটা প্রশ্ন করেছো, বলেছো খুব সুন্দর ঘটনা, ভালো লাগলো। বাস্তু দোষ দূর করার কি উপায় আছে যদি জানাও। তুমি আমার সাথে হোয়াটসঅ্যাপে একটুখানি যোগাযোগ করো, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো জানোই, 9088336183। এই নাম্বার কমেন্ট বক্সে পিন করা থাকে, একটু জানাও, আমি অবশ্যই জানিয়ে দেবো বাস্তু দোষ বাড়িতে হলে কি করবে। প্যান্থার গেমিং বয়টি তারপরে কমেন্ট করেছো ভারতী দত্ত দিদি ভাই, তারপরে কমেন্ট করেছো রত্না দাস, তারপর আব্দুল হক ভাই, উমা ঘোষ, বর্ষা সরকার আবারও কমেন্ট করেছে, টিপু সাবরবাল দাদা ভাই আবারও কমেন্ট করেছে, সুমনা ভট্টাচার্যা একদম লাস্টে কমেন্ট করেছো। তো চলো সবার নামগুলো বলে দিলাম যেতে যেতে, যেটা চুল উঠে যাওয়ার কারণ। আচ্ছা, প্রথমে তো আমি তোমাদের সবাইকে বলবো, এই প্রশ্নটা হতে পারে আমাদের বোনের একার না, অনেকেরই আছে। সেটা হচ্ছে প্রচুর 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 জল খাবে, প্রচুর জল খাবে। ঘাম মাথায়, স্ক্যাল্পে যেন কোনো ঘাম না বসে, কেন ঘামে কিন্তু প্রচুর চুল উঠে যায়, লবণ থাকে, ঠিক আছে, এটা মাথায় রাখবে। আরেকটা, আমি তোমাদের হোমমেড অয়েল যদি সার্চ করো পেয়ে যাবে, আমার মানে এই চ্যানেলে আপলোড করা আছে, তবুও আমি তোমাদের বলে দিচ্ছি, একদম সিম্পল, হাবি জাবি দামি দামি কোনো অয়েল ইউজ করার দরকার নেই, সিম্পল আমি তোমাদের বলে দিচ্ছি। সেটা হচ্ছে কারি পাতা, পেঁয়াজ, মেথি আর কালো জিরে, আদার্স কিচ্ছু দেওয়ার দরকার নেই। অ্যালোভেরা পেলে পেলে, না পেলে না পেলে। মনে করে রাখবে, নারিকেল তেল, কালো জিরে, মেথি, পেঁয়াজ, এগুলোকে নেবে, নিয়ে নারকেল তেলের মধ্যে দেবে, ঠিক আছে। পেঁয়াজগুলোকে ডুমো ডুমো রিং 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 করে কেটে দেবে, দিয়ে আস্তে 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 ভালো করে তেলটাকে ফুটিয়ে 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 করে রেখে দেবে, ঠান্ডা করে ছেঁকে তেলটা, ঠিক আছে। দেখবে একদম না রংটা সরিষার তেলের মতো হয়ে যাবে। কারি পাতা বেশি হলে সবুজ হয়ে যাবে, বেশি হলেও অসুবিধা নেই। মেথি চুল বাড়ায় ভিতর থেকে, কারি পাতা চুলকে কালো করে, আর তোমার কালো জিরে হচ্ছে চুলকে স্ট্রং করে, আর যা ব্যাকটেরিয়া কিছু থাকলে সেগুলোকেও তাড়ায়। নারিকেল তেল এটা বানিয়ে রেখে, যেরকম তেল ইউজ করো সপ্তাহে 3 দিন করে, 2 দিন করে, রাতের বেলা অয়েলিং করো, সকালবেলা শ্যাম্পু করে নাও, ওকে। আর জল খাবে, ফ্রুটস খাবে, এগুলো করো, কিচ্ছু করতে হবে না, চুল ওটা আপনি বন্ধ হয়ে যাবে। তো চলো এখনের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, চলো টাটা, গুড নাইট, লাভ ইউ টু।